বাসটা একটা গেটের সামনে গিয়ে থামে এবং বাস থামার সাথে সাথে সেখান থেকে 4 জন যাত্রী বাসের মধ্যে উঠে বসে। আধুনিক যুগের এই পর্যায়ে দাঁড়িয়েও পৃথিবীতে এমন অনেক কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা বিজ্ঞানে মেলে না। এই ঘটনাগুলো বিজ্ঞান বইয়ের মলাটের উপরে একটা বড় কোশ্চেন মার্ক এঁকে সজোরে এই প্রশ্নটা জিজ্ঞেস করে, তুমি ভূত প্রেত পিশাচে বিশ্বাস করো বা না করো তাতে অবশ্য কিছু যায় আসে না, কারণ তারা তাদের প্রমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় রেখে গেছে। না কোনো কাল্পনিক ঘটনা নয়, একটা হাড় হিম করা বাস্তব ঘটনা। সালটা 1995, 14ই নভেম্বর, চীনের বেজিং শহর। নভেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা নিশুতি রাত, চারিদিকে ঘন অন্ধকার। একটা সুনসান রোডে একটা বাস এসে দাঁড়ালো। বাসটার নম্বর 375। বাসটা বেজিং শহরের ইউয়ান মিনগুয়ান টার্মিনাল থেকে ফ্র্যাগ্রেন্ট হিল পর্যন্ত যাওয়ার কথা, এবং বাস যাত্রীরা এটা কল্পনাও করতে পারেনি যে আজকের বাস যাত্রা তাদের জীবনের শেষ যাত্রা হতে চলেছিল। বাসের মধ্যে বাস ড্রাইভার এবং একজন মহিলা কন্ডাক্টর ছিল। বাসটা একটা গেটের সামনে গিয়ে থামে এবং বাস থামার সাথে সাথে সেখান থেকে 4 জন যাত্রী বাসের মধ্যে উঠে বসে। একজন বৃদ্ধ মহিলা, একটা কাপল এবং একজন কম বয়সী ছেলে। কাপলটা বাসের সামনে গিয়ে চালকের পেছনে বসেছিল, আর বৃদ্ধ মহিলা এবং ছেলেটা বাসের দরজার পাশে গিয়ে বসে। কিছুক্ষণ বাসটা যাত্রা করার পর নির্দিষ্ট একটা জায়গায় এসে চালক দেখতে পায় দুটো ছায়ামূর্তি হাত নাড়ছিল। এই সুনসান রাস্তায় কোনো বাস স্টপও ছিল না, আর এত গভীর রাতে এইসব দেশে বাস স্টপ ছাড়া বাস দাঁড়ানোর কোনো নিয়ম নেই। সুতরাং বাসের যাত্রীরা ড্রাইভারকে থামতে বারণ করে, কিন্তু ড্রাইভার সেই 3টে ছায়ামূর্তির সামনে এসে বাস দাঁড় করায়। বাসটা সেখানে থামার পর 3 জন পুরুষ সেই বাসের মধ্যে উঠে পড়ে। 3 জন পুরুষের মধ্যে একজনের অবস্থা খুব খারাপ ছিল, তার মুখটাও ভালো করে দেখা যাচ্ছিল না, চাদর দিয়ে ঢাকা ছিল, এবং বাকি 2 জন পুরুষের কাঁধে ভর দিয়ে সেই পুরুষটা বাসের মধ্যে ওঠে। এবং এই 3 জন পুরুষের পোশাক কিরকম প্রাচীনকালের মানুষের মতো, এবং তাদের মুখ প্রয়োজনের থেকেও অতিরিক্ত সাদা ছিল। বাসটা আরও কিছু দূর যাওয়ার পর ওই কাপলটা বাস থেকে নেমে যায় একটা স্টপে, এবং তারপর বাসটা আবার চলতে শুরু করে। বাসে এখন যাত্রী বলতে আছে ওই 3 জন অপরিচিত মানুষ, ওই বৃদ্ধা ভদ্রমহিলা এবং কম বয়সী যুবকটা। কিছুটা সময় পার হওয়ার পর বৃদ্ধা ভদ্রমহিলা হঠাৎ করে চিৎকার করতে থাকে ওই কম বয়সী যুবকটার উপরে, এবং চিৎকার করতে করতে তাকে মারতে শুরু করে। সে বারবার বলতে শুরু করে, এই যুবকটা আমার পার্স চুরি করেছে, আমার টাকা পয়সা সব চুরি করে নিয়েছে। যুবকটা কিন্তু এই ঘটনায় অবাক হয়ে যায়। সে বারবার বলতে থাকে, আমি আপনার কোনো পার্স চুরি করিনি, আপনি কেন এরকম ব্যবহার করছেন? কিন্তু বৃদ্ধা নাছোড়বান্দা। সেই বৃদ্ধা ভদ্রমহিলা ড্রাইভারকে হুমকি দিয়ে বলে, আমাদের তাড়াতাড়ি সামনের কোনো স্টপে দাঁড় করিয়ে দিন, নয়তো আমি কিন্তু থানায় যাব, এর বিরুদ্ধে রিপোর্ট লেখাবো এবং আপনার বিরুদ্ধে রিপোর্ট লেখাবো, কারণ আপনি বাসটা থামাচ্ছেন না। বাস ড্রাইভার আর কোনো উপায় না পেয়ে কিছুক্ষণ পরে একটা স্টপে বৃদ্ধা এবং সেই ছেলেটাকে নামিয়ে দেয়। ছেলেটাকে কলার ধরে টানতে টানতে চর মারতে মারতে বৃদ্ধা নামিয়ে নিয়ে যায়। বাসটা সেখান থেকে চলে যায়। যুবকটা অবাক হয়ে যায়, কোথায় থানা? চারিদিকে যেদিকে চোখ যায় শুধুমাত্র নিশুতি অন্ধকার। যুবকটা বিরক্ত হয়ে বৃদ্ধা ভদ্রমহিলাকে বলে, এসবের মানে কি? না এখানে কোনো থানা আছে, না আমি আপনার পার্স চুরি করেছি, এবং আপনার জন্য আমার শেষ বাসটাও মিস হয়ে গেল। বৃদ্ধা বলে, শান্ত হও। বৃদ্ধার গলার স্বর কেমন যেন ভয়ার্ত, চোখে মুখে ভয়। সে নিচু গলায় ফিস ফিস করে বলে, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, কারণ ওই গাড়ির মধ্যে ওই 3 জন অপরিচিত মানুষ যারা উঠেছিল তারা কেউই জীবিত মানুষ নয়। যুবকটা বলে, কি বলছেন কি? আপনি কি করে বুঝলেন যে ওরা অশরীরী? বৃদ্ধা বলে, গাড়ি চলার সময় একসময় দমকা বাতাস এসে ওদের পোশাকগুলো একটু উড়ে যায়, এবং তখন আমি দেখতে পাই ওদের 3 জনের মধ্যে একজনেরও পা নেই। যুবকের মেরুদণ্ড বয়ে এক ভয়ের স্রোত নেমে যায়। তারা 2 জন নিকটবর্তী একটা থানায় যায়, কিন্তু ওই যে ভূত প্রেত এমন একটা জিনিস যেটা যে চোখে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি সে মানতে চায় না। থানার অফিসার তাদের কথাগুলোকে নিছকই কাল্পনিক বা মন গড়া কাহিনী বলে উড়িয়ে দেয়, কিন্তু বৃদ্ধার চাপাচাপিতে সে একটা রিপোর্ট লিখে নেয়। কিন্তু পরের দিন দেখা যায় সত্যি 375 নম্বর বাসটা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি, উপরন্তু বাসটা গায়েব হয়ে গেছে। না বাস কন্ডাক্টরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে, না ড্রাইভারের। পুলিশ চমকে যায়। আগের দিন রাতে সেই বৃদ্ধা ভদ্রমহিলা এবং সেই যুবকটার কথা মনে পড়ে পুলিশের। পুলিশ তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং আরও সবকিছু ডিটেলে জানার চেষ্টা করে, এবং সেদিন সারা শহর জুড়ে, অর্থাৎ চীনের বেজিং শহর জুড়ে সেই বাসটাকে তন্ন তন্ন করে খোঁজে পুলিশ, কিন্তু বাসটার কোনো পাত্তা পাওয়া যায় না। খবরটা ছড়াতে দেরি হয় না। চীনে সেই সময়কার প্রধান 2টো নিউজ চ্যানেল, দ্য বেজিং ইভিনিং নিউজ আর দ্য বেজিং নামে 2টো টিভি চ্যানেলে এই ঘটনা সম্বন্ধে বিস্তারিত দেখানো হয়, এবং সেই বৃদ্ধা ভদ্রমহিলা এবং ওই যুবকের লাইভ ইন্টারভিউও করা হয়।
এবার কথা হলো বাসটা গেল কোথায়। পুলিশ রাস্তায় লাগানো সিসিটিভি চেক করে, কিন্তু অবাক ব্যাপার হলো বাসে যেখানে বৃদ্ধা ভদ্রমহিলা এবং যুবকটা নেমে গেছিল তার পরের স্টপ থেকে যেখানে যেখানে ওই রাস্তার মধ্যে সিসিটিভি ছিল, একটা সিসিটিভিতেও সেই বাসের কোনো ফুটেজ রেকর্ডই হয়নি। কেন? বাসটা তাহলে অতটুকু জায়গার মধ্যে কোথায় গেল? গায়েব হয়ে গেল। এই ঘটনার 2 দিন পরে বাসটা মিউন নামে একটা নদীতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় এবং একই সাথে সেই বাসের মধ্যে 3টে পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একটা সেই মহিলা বাস কন্ডাক্টর, আরেকটা বাস ড্রাইভার এবং আরেকটা মৃতদেহ ছিল সেই 3 জন অজ্ঞাত পরিচয় মানুষের মধ্যে সেই মানুষটার, যে মানুষটা কিনা ঠিকমতো চলতে পারছিল না। সবথেকে অবাক ব্যাপার হলো বাসটা যেখানে যাচ্ছিল, অর্থাৎ বাসটার লাস্ট স্টপেজ ছিল ফ্র্যাগ্রেন্ট হিলস, সেই ফ্র্যাগ্রেন্ট হিলস থেকে 100 কিলোমিটার দূরে ছিল ওই মিয়ন নদীটা, যে নদীটাতে বাসটাকে পাওয়া যায়। টার্মিনাসে খবর নিয়ে জানা যায় সেই বাসটার মধ্যে যতটুকু পেট্রোল ছিল সেই দিনের মতো ততটুকু পেট্রোল দিয়ে খুব জোর হলে ফ্র্যাগ্রেন্ট হিলস থেকে আরও 3 থেকে 4 কিলোমিটার বেশি যেতে পারত বাসটা, কিন্তু 100 কিলোমিটার দূরে কি করে গেল বাসটা পেট্রোল ছাড়াই? সবথেকে হয়রান করে দেওয়ার মতো, সবথেকে চমকে দেওয়ার মতো 2টো তথ্য সামনে আসে। এক, বহু বছর ধরে যদি কোনো লোহাকে এমনি ফেলে রাখা হয় বা জলে ডুবিয়ে রাখা হয়, সেই লোহাটাতে যেই পরিমাণ মরচে ধরে, অবাক করার মতো ব্যাপার, মাত্র 2 দিন আগে জলে ডোবা এই বাসটার মধ্যে অতটা পরিমাণ মরচে পড়েছিল। দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে বাসটা এই নদীর মধ্যেই ডুবেছিল। দ্বিতীয়ত, ওই বাসের মধ্যে যে 3টে পচা গলা মৃতদেহ পাওয়া গিয়েছিল, 2 দিনের ঘটনায়, অর্থাৎ 2 দিনের বাসি মৃতদেহে অতটা পচন কখনো ধরে না। শরীরের মাংস গলে পচে একাকার হয়ে গেছে। সেই লাস্ট 3টের অটোপসি করা হয় এবং জানা যায় ওই লাস্ট 3টে নাকি মাত্র 2 দিন আগে মরা মৃতদেহ হতে পারে না। এই ঘটনা রাতারাতি চীনের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং বিস্তর আলোচনার শেষে 2টো থিওরি পাওয়া যায়। এক, প্রথম থিওরি অনুযায়ী এটা কোনো ভৌতিক ঘটনা ছিলই না, না সেই বাসটাতে অতটা পরিমাণে জং ধরেছিল। বলা হয় ওই যে তৃতীয় ব্যক্তিটা, যাকে ওই 2 জন ব্যক্তি সাপোর্ট দিয়ে নিয়ে বাসে উঠেছিল, হতে পারে ওই ব্যক্তিটা আগে থেকেই মৃত ছিল। এবার প্রশ্ন আসে, 2 দিন আগেই যদি ওই 3 জন মানুষ মারা গিয়ে থাকে কোনো কারণে, হয়তো তাদেরকে কেউ মার্ডার করে ফেলেছে, হয়তো বাকি যে 2 জন অপরিচিত মানুষ ছিল ওই বাসের মধ্যে, ওই বৃদ্ধা ভদ্রমহিলা আর ওই যুবকটা নেমে যাওয়ার পর তারা হয়তো ড্রাইভার কন্ডাক্টরকে খুন করেছে। যদি এই থিওরিও মেনে নেওয়া যায়, তাহলে লাশগুলো অতটা পরিমাণ করে পচে গলে গেল কি করে? হতে পারে যেই নদীর জলের মধ্যে ওই লাশগুলোকে ফেলে দেওয়া হয়েছিল, সেই নদীর জলের মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া অনেক সময় থাকেই যারা কিনা খুব তাড়াতাড়ি কোনো মৃতদেহের মধ্যে পচন ঘটাতে পারে বা সেই মৃতদেহটাকে গলিয়ে দিতে পারে। হয়তো এরকম কিছু একটা হয়েছে। আরেকটা থিওরি নিয়ে চীনের সেই সময় নানান বিশেষজ্ঞরা নিজেদের মতামত দিতে থাকেন। বলা হয় বাসটা কোনো রকমের ডাইমেনশনাল শিফট হয়ে গেছিল। এবার ডাইমেনশনাল শিফট কাকে বলে? ডাইমেনশনাল শিফট 2 ধরনের হতে পারে। একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে চলে যাওয়া। যেমন আমরা যে দুনিয়ায় বসবাস করি, বলা হয় আমাদের সমান্তরাল অনেকগুলো ব্রহ্মাণ্ড আছে এই মহাকাশে, যেগুলোকে প্যারালাল ইউনিভার্স বলা হয়। হতে পারে বাসটা কোনো রকমভাবে অন্য কোনো ডাইমেনশনে ঢুকে পড়েছিল কিছুক্ষণের জন্য এবং তারপর বাসটা আবার সেখান থেকে ফিরে আসে। এবং আরেকটা থিওরি অনুযায়ী বলা হয় বাসটা কোনো রকমভাবে টাইম স্লিপ বা টাইম ডাইমেনশন শিফট হয়ে গেছিল। অর্থাৎ আমরা যে সময়ে বসবাস করি, বাসটা সেই সময় থেকে কোনোভাবে সেই রাস্তায় বা সেই জায়গায় থাকা কোনো একটা জায়গায় লুকোনো কোনো টাইম পোর্টালের মাধ্যমে বা কোনোভাবে টাইম স্লিপ হয়ে অন্য কোনো টাইমের ডাইমেনশনে পৌঁছে গেছিল এবং তারপর সেখান থেকে বাসটা 2 দিন পরে ফেরত চলে আসে। তো বাস নম্বর 375 সম্বন্ধে এই 3টে থিওরিই পাওয়া যায়। একটা ভৌতিক থিওরি, একটা মার্ডার কেস, আরেকটা হলো টাইম ডাইমেনশন। এই 3টে থিওরির মধ্যে কোনটা হয়ে থাকতে পারে? কারণ এই কেসটার রহস্য আজ অবধি সলভ করা সম্ভব হয়নি। এই থিওরিগুলোর মধ্যে তোমার কাছে কোনটা গ্রহণযোগ্য কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে আরও ভিডিও আসতে থাকবে। এটা আমার নতুন চ্যানেল, এর আগেও আরও 3খানা চ্যানেল আছে আমার, দেখতে পাচ্ছ প্লে বাটনস। তো আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।